আমি একটা ইসলামিক ব্যাংক ডাইরেক্টর, এখন জামাতে ইসলাম করে, এক করতো না। তাকে একদিন একটা চাকরির জন্য বললাম যে তোমার ব্যাংকে একটা চাকরি দাও। বললো দাদার নামটা পাঠিয়ে দেন। নামটা পাঠিয়ে দিয়ে বলতো দাদা সরি ও তো হিন্দু, এই চাকরি তো আমি দিতে পারবো না। ইসলামিক ব্যাংকিং পৃথিবীতে এখন নন মুসলিমদের মধ্যেও অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছে। আমার ধারণা ওখানে মনে হয় না কোনো নন মুসলিমের স্থান ওখানে থাকবে, আমার ধারণা যেটা। কিন্তু চাকরি যে কেউ করতে পারে এবং ইট ইজ বিকামিং এক্সট্রিমলি পপুলার অল ওভার দ্য ওয়ার্ল্ড। গয়েশ্বরচন্দ্র রায় বাবু, আমার নিজ এলাকা তো অনেক হিন্দু ইসলামী ব্যাংকে চাকরি করেছে মাননীয় স্পিকার, এটাই আমার সংশোধনী। একটু আগে আমাদের মাননীয় সংসদ সদস্য অভিজ্ঞ কয়েকবার আন্দোলিত রহমান পার্থ প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আজকে অর্থনীতির উপর অনেক সুন্দর বক্তৃতা দিচ্ছে। তার বক্তব্যে ইসলামিক ব্যাংক অর্থাৎ ইসলামিক সিস্টেম যে ব্যাংকগুলির যথেষ্ট তিনি গুরুত্ব আরোপ করেছেন। স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ মানে বিএনপি, যার লক্ষ্য উদ্দেশ্য আদর্শ ধর্মীয় মূল্যবোধ, এখানে পার্টিকুলার কোনো ধর্মের কথা বলা হয়নি, যত ধর্মের লোক আছে তাদের মূল্যবোধকে আফরোল করা। আমি একটা ইসলামিক ব্যাংক ডাইরেক্টর, এখন জামাতে ইসলাম করে, এক করতো না। তাকে একদিন একটা চাকরির জন্য বললাম যে তোমার ব্যাংকে একটা চাকরি দাও। বললো দাদার নামটা পাঠিয়ে দেন। নামটা পাঠিয়ে দিয়ে বলতো দাদা সরি ও তো হিন্দু, এই চাকরি তো আমি দিতে পারবো না। মাননীয় স্পিকার, ব্যাংকের নামের আগে যদি ইসলাম থাকে, সেখানে যদি মুসলিম ছাড়া অন্য ধর্মের লোক বাংলাদেশের চাকরি করতে না পারে, এটা যদি কোনো আইন হয়, তাহলে সেই আমি বলতে পারে আমি হিন্দু মানুষ, আমি মসজিদে যাইতে পারবো না বা মাদ্রাসায় যাইতে পারবো না, যা উচিত হবে না আমার, ঠিক আছে। কিন্তু এটা তো ব্যাংক তো কোনো মসজিদ বা মাদ্রাসা না, সেখানে অন্য ধর্মের লোক। এটা কি বৈষম্য না ইনজাস্টিস? এটা কি মুসলমানের জন্য দেশ স্বাধীন হচ্ছে না? এটা সকল জাতি ধর্ম নির্বিশেষে এই ভৌগোলিক অঞ্চলে যারা জন্মগ্রহণ করছে তারা দেশ স্বাধীন করছে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এটার ব্যাখ্যা আমি চাইব, যেহেতু জানি না, আন্দোলিত রহমান পার্থ বলতে হবে এটার ব্যাখ্যাটা, এটা সত্যি কি না। যদি সত্যি হয় তাহলে ইসলামিক ইন্স্যুরেন্স, ইসলামিক ব্যাংক সব ইসলাম নাম দেয়, ইসলামিক সুইট, ওটাও আবার ওই সুইটটার দোকানের মিষ্টি কিনা খেতে পারবো কিনা সেটাও আবার জানা না। সে কারণেই মাননীয় স্পিকার, আজকে বিরোধীদের জন্য বিরোধিতা না, বিরোধীদের পাশাপাশি আমার মনে হয় পথ দেখানোর ব্যাপার। তো পথ না দেখে শুধু আমি বিরোধিতা করব, সেই বিরোধিতা আমাদেরকে সামনে আনবেন না, সেই বিরোধিতা আমরা এগিয়ে যাব না। সে কারণেই এই বাজেটের মধ্যে দর্শন আছে, এই বাজেটের মধ্যে রাজনীতি আছে, এই বাজেটের মধ্যে রাজনীতি আছে। এই বাজেটের মধ্য দিয়ে বাংলাদেশ একটা জাতি ধর্ম নির্বিশেষে জিয়াউর রহমান একটা জাতি উপহার দিয়েছেন, সেই জাতির নাম বাংলাদেশি। জিয়াউর রহমান কিন্তু এটা ইসলামিক বাংলাদেশ ঘোষণা দেন নাই, তিনি ধর্মকে আফল করছেন, অর্থাৎ সকল ধর্মের মূল্যবোধ। সকল ধর্মের মূল্যবোধ মানে কিন্তু একই লক্ষ্য। কোনো ধর্মই মানুষকে খারাপ কথা বলতে বলে নাই, কোনো ধর্মই মানুষকে অসৎ পথে চলতে বলে নাই, কোনো ধর্মই কিন্তু খুন খারাপি রাহাজানিকে পছন্দ করেন নাই। মাননীয় স্পিকার, এই বাজেট, যেটা আমি আবার বলবো, আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যাটা একটাই হবে, সেটা হলো এইটুকু যে আমরা প্রশাসনের ক্ষেত্রে বা আমরা সকলেই আমাদের যে দীর্ঘদিনের অভিজ্ঞতায় যে অভিজ্ঞ হয়ে গেছি, দুর্নীতি, এই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। দুর্নীতির লাগাম না টেনে ধরতে পারলে দুর্নীতির চাপে আমরা তলিয়ে যাব সারা জাতি। সে কারণে এখানে আমাদের একজন সংসদ সদস্য দাবি করছে আমাদের পক্ষ থেকে একটা কি ওয়াশিং মেশিন,
আমি ওয়াশিং মেশিনের নাম শুনছি, দেখি নাই, ব্যবহারও করি নাই। আমি মাননীয় সংসদ ধন্যবাদ জানাই। আপনার যদি দরকার হয় আপনি স্পিকারের কাছে চান, আমার দরকার নাই। এবং সংসদ কর্তৃক যদি দেয় ওটা আমি নেব না, ওটা নেব না, আমার দরকার নেই, এটা আমি চিনি না, আমি ব্যবহারও করতে পারি না। সুতরাং মাননীয় সংসদ সদস্যদের এই অভাব যদি একটা হয়, কি ওয়াশিং মেশিন হয়, তো বাংলাদেশের মানুষের যে কত অভাব, সেই অভাবে যদি তাকান তাহলে বুঝতে পারবেন এই বাজেট অপ্রতুল, এই বাজেট বিগ বাজেট না। আরেকটা বিষয় আছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের মাদকের সবচেয়ে বড় চালানা সোনার বাড়ির আশেপাশ দিয়া কক্সবাজার টেকনাফ। আগে শুনতাম বধূ, এখন তো বধূ নাই, বধূ তো বধ হয়ে গেছে গা। এখনকার ওইখানকার দায়িত্বটা কে নিছে? বাড়ির আশেপাশের লোক। স্বরাষ্ট্রমন্ত্রী তো চেনার কথা। এতদিন ওই দিক দিয়ে মাদক আসা বন্ধ হতে উচিত ছিল। আইন দিয়ে কোনো কিছু হয় না, আইন কার্যকরী করার জন্য সাহস লাগে, সৎ সাহস লাগে, ইচ্ছা লাগে। সুতরাং আমাদের একটা বড় চ্যালেঞ্জ এখন বাংলাদেশে মাদক আসক্ত। এই আমার এলাকায় মানে ঢাকা ৩ একটা হসপিটালে সাইনবোর্ড লেখা আছে, আমাদের মাননীয় সাবেক মন্ত্রী মোশাররফ ভাই তার নাম লেখা আছে, এখানে উদ্বোধন করছেন এবং আমানুল্লাহ সাহেব উপস্থিত ছিলেন। একটা স্টোন আছে, 10 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল, পুরা মাদকে আক্রান্ত, মানে রুগীও নাই, ডাক্তারও নাই, দারোয়ানও নাই, মাঝে মাঝে চিন্তা। একটা নির্বাচনী এলাকার মধ্যে 10 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল আছে। কি গর্ব আমাদের, কি অহংকার, আমরা কত আগাচ্ছি, কত কিছু করে ফেলেছি দেশের জন্য। যেখানে আদমশুমারি অনুযায়ী লোক সংখ্যা হলো 6 লক্ষ, 6.5 লক্ষ, কিন্তু বেসরকারিভাবে 15 লক্ষ লোকের উপরে বসবাস একটি আসনে, ঢাকা 3-এ। সেখানে একটা হসপিটাল আছে, তার মধ্যে মাদক আসক্ত। তো মাননীয় স্পিকার, আমার মনে হয় আমার সব কথার মধ্যে সব দাবি হয়ে গেছে। এখন আমরা সাহসিকতার সাথে আমাদেরকে এগোতে হবে। দেশ স্বাধীন করতে যখন বিরোধিতার মধ্যে পড়ছিলাম, আপনিও পড়ছিলেন, সকল বিরোধিতাকে কাটিয়ে যখন দেশটা স্বাধীন করতে পারছি, আজকে বহুদিন পরে এই অর্জিত গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক এই পার্লামেন্ট আমার মনে হয় সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে, মোকাবেলা করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে সক্ষম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। যদি বাকি সময় থাকে এটা অনেকে দেন, তারা ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য আন্দালিব রহমান পার্থ। কি পয়েন্ট অফ অর্ডার নাকি? আমি বলতে চাচ্ছিলাম মাননীয় স্পিকার, উনি একটা সেন্সিটিভ ব্যাপার উঠিয়েছে। আমি 2টা মিনিট সময় নেব, আমি একটু ক্লিয়ার করে দেবো মাননীয় স্পিকার, যেহেতু আমার নাম রেফার করেছেন, এটা সবার জন্য। 2টা মিনিট সময় নেব, যদি আপনি একটু আমাকে একটু পারমিশন দেন। হ্যাঁ, এটা উনি আপনার কাছ থেকে কেন জানতে চাইলেন? আপনি তো ইসলামী ব্যাংকের কিছু না। না, আমার আগের বক্তব্যে এই ব্যাপারটা ছিল, যেহেতু উনি রেফার করেছেন, তাই যে এটা একটা ভুল মেসেজ যায় আর কি, যে ইসলামিক ব্যাংকিং এর ব্যাপারে। 2 মিনিটে বলুন। আমি জাস্ট 2 মিনিট একটু ক্লিয়ার করে দিই। মানে সংসদ, আপনার অনেক ধন্যবাদ। না, ইসলামিক ব্যাংকিং পৃথিবীতে এখন নন মুসলিমদের মধ্যেও অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছে। এটা আপনারা জানেন, আমরা সবাই জানি। তো সুতরাং এরকম কোনো এমবার্গো আমাদের নেই, কিন্তু কোনো ইসলামিক ব্যাংকের বোর্ড যদি ওরকম ধরে তাদের নিজস্ব পলিসি করে, সেটা সম্পর্কে আমার আইডিয়া নেই। বাট আমার ধারণা যে কেউ চাকরি করতে পারে ইসলামী ব্যাংকে। তবে যেহেতু ইসলামী ব্যাংকের কথা ইসলামের একটা অংশ এবং রিবাকে হারাম করা হয়েছে কোরআনে, আই এম শিওর যারা বোর্ডে বসবে তারা ইসলামিক ভ্যালুটা আপহোল্ড করবে, এবং আমার ধারণা ওখানে মনে হয় না কোনো নন মুসলিমের স্থান ওখানে থাকবে, আমার ধারণা যেটা। কিন্তু চাকরি যে কেউ করতে পারে, এবং ইট ইজ বিকামিং এক্সট্রিমলি পপুলার অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি লক্ষ্য করেছি এই সংসদে অনেক অনুমান নির্ভর কথাবার্তা হয়। বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আপনাকে রেফার করার কোনো কিছুই না। আপনি ইসলামী ব্যাংকের কোনো কর্মকর্তা না, ইসলামী ব্যাংক সম্বন্ধে কোনো ধারণা নাই। এই ব্যাপারে ইসলামী ব্যাংকের গভর্নিং বডির কেউ যদি এখানে থাকে, উনি দাঁড়িয়ে হয়তো বলতে পারতেন, যার এই ব্যাংক পরিচালনা সম্পর্কে যার অভিজ্ঞতা আছে। আর
যে বিষয়টা অত্যন্ত সেনসিটিভ, এটা কমিউনাল ইস্যু এখানে রেজ করা হয়েছে। মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, কিসের উপরে বলবেন আপনি? মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সম্মানিত মাননীয় সংসদ সদস্য, সিনিয়র লিডার, হিন্দু সম্প্রদায়ের একজন হিন্দুর জন্য উনি চাকরি চেয়েছেন, চাকরি দেন নাই। এটা কখন কোন অবস্থায় হয়েছে সেটার বর্ণনা নেই, কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই, ইসলামী ব্যাংক জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত লোকের সংযোগ, লেনদেন এবং চাকরি ওই ব্যাংকে ছিল। আপনারা খোঁজ নিলেই আমার সম্মানিত গয়েশ্বরচন্দ্র রায় বাবু, আমার নিজ এলাকা তো অনেক হিন্দু ইসলামী ব্যাংকে চাকরি করেছে। মাননীয় স্পিকার, এটাই আমার সংশোধনী। ধন্যবাদ মাননীয় স্পিকার।